বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তখন আমার মাত্র ১৯ বছর বয়স। এমনিতেই আমি ক্লাসের অন্য মেয়েদের থেকে বেশ সুন্দরী, তার উপর এই বয়সেই আমাকে অন্য মেয়েদের থেকে বড় দেখা যেত। অনেকদিন থেকেই বুঝতে পারছিলাম আমার দাদু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতেন। আমি শাড়ি পরতে ভালোবাসি, তাই ওই বয়স থেকেই ছুটির দিনে বাড়িতে থাকলে মাঝে মাঝে শখ করে শাড়ি পরতাম। একদিন দুপুরে বাড়িতে মা বাবার অনুপস্থিতিতে দাদুকে ভাত বেড়ে দিয়ে ওনার থালায় তরকারিটা যখন দিতে যাব, হঠাৎ লক্ষ্য করলাম খেতে খেতে দাদুর চোখ আটকে আছে। আমি ঘুরে দাঁড়াতেই দাদু সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে নিল। দাদুর কাছে পরে শুনেছিলাম ওই দিনই দাদু স্থির করে ফেলেছিলেন, নাতনি হয় হোক, কিন্তু দাদু তার ইচ্ছা পূরণের কথা আমাকে জানাবেন। দিনটা ছিল শারদ অষ্টমী। মা বাবা আর ভাই সকালবেলা গাড়ি নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে। আমি সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে যাব বলে মা বাবার সঙ্গে যাইনি। সকালে স্নান সেরে আমি একটা লাল পাড় হলুদ শাড়ি পরে গিয়েছিলাম পাড়ার পুজো প্যান্ডেলে। ফিরে এসে দেখি দাদু আমাদের ছোট্ট বাগানটায় বসে খবরের কাগজ পড়ছেন। আমি বাগানের ফুলগাছগুলো থেকে কিছু ফুল তুলছি ঠাকুর ঘরে নিয়ে যাব বলে। দাদু এমনিতেই আমাকে দেখলেই মুগ্ধ হয়। আজ আমাকে হলদে লাল পাড় হলুদ শাড়িতে আরও বেশি অপরূপা করে তুলেছিল। ফুল তোলা শেষ করে আমি মৃদু হেসে দাদুকে বললাম, দাদু, তুমি চা খেয়েছ? দাদু বলল, কি না রে, চা করা হয়নি এখনো। আমি বলি, আচ্ছা দাঁড়াও, আমি ফুলগুলো রেখে এসে তোমায় চা করে এনে দিচ্ছি। দাদু সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলেন। আমি ফুলগুলো ঠাকুর ঘরে রেখে ফিরছিলাম একতলায় রান্নাঘরে যাব বলে। সিঁড়ির মুখেই দোতলার ড্রয়িং রুম। ড্রয়িং রুমের দিকে আসতেই হঠাৎ করে দাদুকে দেখে চমকে উঠলাম আমি। কোনো কিছু বুঝে উঠবার আগেই দাদু কি এক সুখের আশায় অদ্ভুত আচরণ করতে লাগলেন। আমি কিছু বলবার চেষ্টা করতেই দাদু বলল, চুপ, আজ আমাকে কিছু বলবি না। ঘণ্টাখানেক পর সিঁড়ি দিয়ে একতলায় নেমে গেলেন। দুপুরে বাবা মা ভাই ফিরে এলো, কিন্তু দাদুর সঙ্গে একই টেবিলে বসে আর খেতে আর ইচ্ছা করছিল না। সেদিন রাতে আমার চোখে ঘুম নেই। এমনিতে আমি কম কথা বলি, আজ সারাদিন যেন নিশ্চুপ হয়ে গিয়েছি। ভাইয়ের সাথে কথা বলতেও আমার কেমন বোধ করছে। তাই মনের কষ্ট মনে লুকিয়ে রেখে এ কথা কাউকে বলতে পারলাম না। দেখতে দেখতে এরপর ৩-৪ সপ্তাহ কেটে গিয়েছে। আমি নিজেকে আশ্বস্ত করছি কথাগুলো মন থেকে মুছে ফেলার জন্য। বিগত কয়েকদিনে কিছুটা সফলও হয়েছি এই মনে করে যে, যাক, যা হওয়ার হয়ে গিয়েছে, জীবনে তো কত দুর্ঘটনা ঘটে যায়। আশা করি আমার ভবিষ্যৎ জীবনে কোনো প্রভাব পড়বে না। কিন্তু মনে করলেই কি আর মুক্তি মেলে? আজ সকালটা অনেক বেশি ফুরফুরে লাগছিল। আমার মনও আজ যেন অনেক বেশি কষ্টমুক্ত। প্রতিদিনের মতো আজও স্কুলে গেলাম। আজ স্কুলের লাঞ্চ ব্রেকের সময় আমার ৪-৫ জন বান্ধবী আর আমি লাঞ্চ করছিলাম। হঠাৎ আমার এক বান্ধবী বলল, এই, তোরা একটা জিনিস দেখবি? আমরা সমস্বরে বলে উঠলাম, কি জিনিস রে? ও বলল, কাল দাদার ল্যাপটপ থেকে জোগাড় করেছি কয়েকটা দারুণ মুভি। তোদের প্রত্যেকের ফোনে পাঠিয়ে দিচ্ছি। বাড়ি গিয়ে দেখিস। আমার সেদিনের কথাটা কেন জানি না মনে পড়ে গেল। আমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে আনমনা হয়ে চুপ করে গেলাম। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আমি দোতলায় আমার পড়ার ঘরে পড়তে গেলাম। আমি ছোটবেলা থেকে দাদুর কাছে ঘুমাতাম। বাবা মা এ নিয়ে কখনো আমায় কিছু বলেনি, কারণ আমি ছোটবেলা থেকেই দাদুর কাছে কাছে ছিলাম। এটা বাবা মা জানত, বড়বেলাতেও সেই অভ্যাস যায়নি। কিন্তু এই কয়েকদিন রাতে পড়ার নাম করে দোতলায় আমার পড়ার ঘরেই ঘুমাচ্ছি। বিছানায় বসে পড়তে পড়তে কি মনে হতে ব্যাগ থেকে মোবাইলটা বের করে গানের ফোল্ডারগুলো সার্চ করতে করতে হঠাৎ সামনে বান্ধবীর পাঠিয়ে দেওয়া মুভিগুলো চোখে পড়ল। আনমনা হয়েই একটা মুভি চালিয়ে ফেললাম। কিন্তু হঠাৎ আবার সেদিনের কথা মনে আসায় হঠাৎ যেন বাস্তবের মাটিতে ফিরে এলাম। তাড়াতাড়ি মুভি বন্ধ করে শুয়ে পড়লাম। কিন্তু কিছুতেই ঘুমোতে পারছিলাম না আমি। শত চেষ্টা করেও ঘুম আসছিল না আমার। বাধ্য হয়ে উঠে পড়লাম আমি। ফ্রিজ থেকে একটা জলের বোতল বের করে গলা ভেজালাম। তারপর হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে এসে বুক শেলফের দিকে এগিয়ে গেলাম আমি। যদি কোনো গল্পের বই নিয়ে পড়তে পড়তে ঘুম আসে। বুক সেলফ থেকে একটা বই টেনে নিলাম আমি। সেলফের পাশেই একতলায় যাওয়ার সিঁড়ি, আর সিঁড়ির পাশেই দাদুর ঘর। জানলায় চোখ পড়ল। এই জানলা দিয়ে বাড়ির পাশের আলো ঝলমলে রাস্তাটা পরিষ্কার দেখা যায়। এক দৃষ্টিতে তাকিয়েছিলাম সেদিকে। দেখতে পাচ্ছিলাম আলো জ্বালিয়ে দূরপাল্লার ট্রাকগুলি রাস্তার উপর দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে। এদিকে আমার মনটা সিঁড়ির পাশের ঘরটায় যাওয়ার জন্য যেন আমাকে হাতছানি দিচ্ছে।
মুখ ঘুরিয়ে একবার তাকিয়ে দেখলাম একতলায় নেমে যাওয়ার সিঁড়িটার দিকে। আমি কি যেন ভাবলাম, ভালো মন্দের দ্বন্দ্বে সব ভালো যেন পিছতে পিছতে মিলিয়ে যাচ্ছে বহু দূরে। আমি সেলফে গল্পের বইটা রেখে দিই। পরনে আমার একটা সবুজ শাড়ি। আমি আস্তে আস্তে নিচে নেমে আসি। রাত বেশি না হলেও প্রায় 12টা। চারিদিক নিঝুম হয়ে আছে। বাগান থেকে ঝিঝি পোকার অনবরত ডাক ভেসে আসছে। আমি বিবেচনা শক্তি হারিয়ে ফেলে দাদুর ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। তারপর দাদুর বিছানার সামনে এসে দাঁড়াই। ঘরের দরজা খোলার মৃদু আওয়াজে দাদুও ততক্ষণে বিছানা থেকে উঠে দাঁড়িয়েছেন। ঘরের পাশের রাস্তার উজ্জ্বল আলোয় ঘরটা আধো আলো অন্ধকারে যেন এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। দাদু আজ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না। মৃদু আলোয় দেখতে পায় তার নাতনি বর্ষা নিজে এসে দাঁড়িয়ে আছে। তারপর কি হলো আমার আর মনে নেই। বাস্তবে ফিরলাম কতক্ষণে তাও মনে নেই। তারপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে দুতলায় পড়ার ঘরে চলে যাই। তখন কোনো কিছু ভাববার মতো পরিস্থিতি নেই আমার। ঘড়িতে দেখি রাত 3টা বাজে। আমি আর দেরি না করে বালিশে মুখ গুজে ঘুমিয়ে পড়ি। আমাদের বাড়ির মাসি দাদুর অত্যন্ত অনুগত এবং দাদুকে নিজের দাদার মতোই ভালোবাসতেন। ওনার নাম ছিল উর্মি, আমি ওনাকে দিদা বলে ডাকতাম। উনিই আমাকে একরকম বড় করেছেন, তাই আমার সঙ্গে ওনার বয়সের পার্থক্য থাকলেও উনি আমার কাছে বন্ধুর মতো ছিলেন। একদিন দিদা হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর দাদু কি তোকে কিছু বলেছে? আমি চমকে উঠে বললাম, কই না তো, কি আবার বলবে? দিদা বলল, দেখ, আমার কাছে লুকাস না। আমিও তো একটা মেয়ে, সব বুঝি। 2-3 সপ্তাহ ধরে দেখছি তুই তোর দাদুর সামনে যেতে চাস না। আমি ধীরে ধীরে প্রথম থেকে সব কথা বললাম দিদাকে। তখনও জানি না যে দিদার এসবই আসলে নাটক। উনি ইতিমধ্যেই দাদুর কাছে সব কিছু শুনেছেন এবং দাদুই ওনাকে আমার কাছে পাঠিয়েছেন। সব শুনে দিদা বলল, তাহলে দাদুকে তোর ভালো লেগেছে? দিদার মুখে এরকম কথা শুনে আমি লাল হয়ে গেলাম। দিদা বলল, আমি দেখছি কি করা যায়। শোনো, পরের সপ্তাহে বুধবার তোর মা তোর ভাইকে নিয়ে বাপের বাড়ি যাবে। ফিরতে দেরি হবে। আর পরীক্ষা এসে যাচ্ছে, এত স্কুলে যেতে হবে না। পারলে শেষের ক্লাসগুলো না করেই চলে আসবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই করব। আমার স্কুল থেকে আমাদের বাড়ি খুব বেশি দূরে নয়। শেষের কয়েকটা ক্লাস না করেই স্কুল থেকে বেরিয়ে এসেছি। এদিকে আজ আবার প্রিটেস্ট পরীক্ষার খাতা দিয়েছে। খুব একটা ভালো রেজাল্ট হয়নি, তাই মনটা একটু খারাপ ছিল। কিন্তু দিদা যত তাড়াতাড়ি সম্ভব আজ বাড়ি ফিরতে বলেছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। বাড়ি পৌঁছতে দিদা এসে দরজা খুলে দিল। দিদা বলল, তোর ভবিষ্যৎ নিরাপদ হবে, তোর ভালোর জন্যই বলছি রে। আমি বলে উঠলাম, দিদা, গত 1 সপ্তাহ ধরে তুমি সেই একই কথা বুঝিয়ে যাচ্ছ। দিদা বল, হয়েছে, অত বুঝে কাজ নেই তোমার। বলতে বলতে দিদা আর আমি দাদুর ঘরের দরজায় চলে এসেছি। দিদা দরজায় টোকা দিতেই দরজা খুলে দাঁড়াল দাদু। তারপরে ভারী গলায় বলে উঠলেন, কি রে, আমার কাছে তো আর আসিসি না। আজ হঠাৎ আমার ঘরে কি মনে করে? হঠাৎ দিদা বলে উঠল, পরীক্ষার পড়াশোনার জন্য ব্যস্ত ছিল তো। আজ রেজাল্ট বের হতেই তোমাকে রেজাল্ট জানাতে এসেছে। দাদু হাসতে হাসতে বললেন, মিথ্যে বলিস না, সবকিছু বাড়িয়ে বলা তোর একটা অভ্যাস হয়ে গিয়েছে দেখছি। ও এমনিতেই আমার ঘরের দিকে পা বাড়ায় না, সারাদিন উপরতলায় উঠে আছে। তা তোর রেজাল্ট কেমন হলো? দুজনের হাসাহাসিতে, কথাবার্তায় আমি কিছুটা স্বাভাবিকতায় ফিরে এলাম। বলে উঠলাম, আমাকে দিয়ে মনে হয় পড়াশোনা হবে না দাদু। দাদু খানিকটা রাগ দেখিয়ে বলল, পড়াশোনা হবে না তো কি হবে? পড়াশোনা না হলে তোকে বিয়ে দিয়ে দেব। দাদুর ঘরের পাশেই ড্রয়িং রুম আর তার সামনেই উঠোনের ওদিকে রান্নাঘর। রান্নাঘর থেকে ড্রয়িং রুমের ভিতরে সবটা দেখা যায়। দিদা রান্নাঘরের দিকে চলে যায়। তারপর দাদু বলতে শুরু করে, অঙ্কে এত কম পেলি কেন শুনি? আমি বললাম, অঙ্ক আমার দিয়ে হবে না। দাদু রেগে গিয়ে বলল, হবে না? দিদা কোথায়? যাই তোমার জন্যে চা বানিয়ে আনি। বলে রান্নাঘরের দিকে গেলাম। দাদু বললেন, চা লাগবে না। কিন্তু কে শোনে কার কথা? রান্নাঘরে যেতে দিদা আমাকে দেখেই রেগে গিয়ে বলল, কি রে, তুই এখানে কেন? চল দাদার কাছে চল। মানি ব্যাগ থেকে দাদু এক মুঠো টাকা মাসির হাতে দিয়ে বললেন, এতে 1000টা টাকা আছে, এটা রাখ। দিদা বলল, এর কি দরকার ছিল? 2 দিন আগেই না দিলেন।
আপনার টাকা পয়সা খরচের অভ্যাসটা গেল না দেখছি। আর শুনুন, আপনার বৌমার মুখে শুনছিলাম বর্ষার মাধ্যমিক পরীক্ষার শেষে আপনার ছেলে বৌমা প্রায় 1 মাসের জন্য বেড়াতে যাবে। মাধ্যমিক পরীক্ষা শেষ হলো কিন্তু বাবা অফিস থেকে ছুটি পেল না, তাই 1 মাসের জন্য দূরে কোথাও ঘুরতে যাওয়া আর হয়ে উঠল না। তবে পরীক্ষা শেষ হওয়ার পরের দিন স্কুলের বান্ধবীরা মিলে ঠিক করা হলো 3 দিন পরে পিকনিক করতে যাওয়া হবে। তারপর ওখান থেকে সাগরদ্বীপে যাওয়া হবে। বাড়িতে খাবার টেবিলে বসে কথাটা বাবা মাকে জানালাম। টিউশনের শিক্ষিকারা যাচ্ছেন শুনে মা বাবা কোনো বাধা দিল না। সেদিন রাতে খাওয়া দেওয়ার পর একটা গল্পের বই নিয়ে বসলাম। রাত তখন কটা বাজে জানি না, হঠাৎ দেখি দরজার সামনে কখন যেন দাদু এসে দাঁড়িয়েছেন। আমি উঠে দাঁড়াতেই দাদু ঘরে ঢুকে আমাকে বললেন, পরশু তুই পিকনিকে যাবি না? আমি হেসে বললাম, কেন? দাদু বললেন, তোকে নিয়ে আমি দীঘা যেতে চাই। বলি, তোমার এই ছেলেমানুষি বাড়িতে কেউ জানতে পারলে কি হবে জানো? তা তোমার কি প্ল্যান শুনি? দাদু বলল, আমি গ্রামের বাড়িতে যাওয়ার নাম করে স্টেশনে তোর জন্য অপেক্ষা করব। তুই বান্ধবীদের সঙ্গে পিকনিক করে দুপুরে খাওয়া দাওয়ার পর ওদের কাছে বাড়িতে ফিরে যাওয়ার নাম করে আমার সঙ্গে স্টেশনে দেখা করবি। তারপর ওখান থেকে তোকে নিয়ে দীঘা চলে যাব। তারপর ফেরার দিন তোর বান্ধবীরা যে ট্রেনে ফিরবে সেই ট্রেনেই তোকে নিয়ে ফিরব আমি। আমি হাসতে হাসতে বলি, নাতনির এত ভালোবাসা? আচ্ছা এখন যাও, আমার এখন ব্যাগ গুছাতে হবে যাওয়ার জন্য। যথারীতি পিকনিকের দিন লাঞ্চের পরে বান্ধবীদের কাছে বিদায় নিয়ে দাদুর সঙ্গে স্টেশনে দেখা করলাম। আজ আমার একদম দেশি সাজ। গাঢ় খয়েরি রঙের চৌড়া পাড় দেওয়া তাঁতের শাড়ি, লম্বা চুলগুলো স্টাইলিশ খোপা করা আর তাতে বাদামি হেনার ছোঁয়া, গলায় পাথরের লম্বা হার, 2 কানে একই পাথরের দুল আর দুহাতে ওই পাথরেরই 2টি ম্যাচিং বালা বা হাতে ঘড়ি, পায়ে সাদা রঙের হাই হিল। এই সাজে আমাকে আজ দারুণ লাগছে। দাদু বেশ কয়েকবার তাড়িয়ে তাড়িয়ে দেখলেন আমাকে। দীঘা পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। হোটেল দাদু বুক করেই রেখেছিলেন। এমনিতেই গ্রীষ্মে হোটেল একটু খালি থাকে মনে হয়। তার উপর সি বিচ থেকে মাত্র 1 কিমি দূরে ঝাউবনের মাঝে নির্জনে হোটেলটা যেন আরও নিস্থ লাগছিল। দুতলার সি বিচের দিকের ঘরটা আমাদের। জানলা খুলতেই সমুদ্রের ঠান্ডা হাওয়ায় মনটা জুড়িয়ে গেল। রাতে ডিনারের পর আমি জানালার সামনে খোলা হাওয়ায় দাঁড়িয়েছিলাম। হাওয়ায় আমার চুলগুলো উঠছে। দাদুর দিকে তাকিয়ে মৃদু হেসে জানালার পর্দাগুলো টেনে দিলাম। তারপর ঘরের উজ্জ্বল আলো দাদুর সামনে দাদুর দিকে হাসি মুখে তাকিয়ে থাকলাম। পরদিন সকাল সকাল উঠে চারিদিকে ঘুরে বেড়ালাম। দুপুরে দুজনে হোটেলের রেস্তোরাঁ ঢুকে সুস্বাদু সি ফুড সহযোগে রাতের আহার সমাপ্ত করলাম। খুশি হয়ে দাদু বেয়ারাকে মোটা বকশিশ দিয়ে বেরিয়ে এলেন। দাদু বলল, আমাকে আজ আরও সুন্দর দেখাচ্ছে। হবে নাই বা কেন, এমনিতেই আমার মন এখন পুরোপুরি চিন্তামুক্ত। তাই আজ আমার মধ্যে একটা বাড়তি উজ্জ্বলতা চোখে পড়ছে। দুপুরে রেস্ট নেওয়ার জন্য হোটেলের ঘরে পৌঁছে বাথরুমে ঢুকে মুখ হাত পা ধুয়ে নিয়ে হোটেলের ঘরের জানালাগুলো খোলা রেখেই ঘুমিয়ে পড়লাম। দীঘা থেকে বাড়িতে ফিরে আসার পর থেকে দাদুর প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। আর মা ভাইকে নিয়ে দুপুরে টিউশন পড়তে দিয়ে আসে। বাড়ি ফিরতে ফিরতে বিকেল 4টা-5টা বেজে যায়। এইভাবেই চলছিল। একদিন রাত্রে বাথরুমে যেতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে দাদুর পায়ের হাড় সরে গেল। হাসপাতাল থেকে পায়ের হাড় অপারেশন করিয়ে সেট করে দাদু বাড়িতে ফিরে এলেন। ডাক্তারবাবু বলে দিয়েছেন, পরিবারের কেউ যেন 1 মাস রাত্রে দাদুর সঙ্গে থাকেন দাদুকে ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়ার জন্য। বাবা নিজে ইউরিক অ্যাসিডের রোগে ভোগেন, মাঝে মাঝেই পা ফুলে যায় আর ভাইয়ের শোয়ার বদভ্যাস আছে, ঘুমের মধ্যে পা চালা। মা আমাকে বলল রাত্রে দাদুর সঙ্গে 1 মাস থাকার জন্য। আমি বাবা মায়ের অনুমতিতেই ছোটবেলার মতো সেবা করতে লাগলাম।